2-4-5 বছরই থাকে, এরপর আপনি কি করবেন? তো আমি আপনাদেরকে বলবো যে একটু কষ্ট করেন। আমাদের নির্বাচনের তফসিলের আগে আমাদের এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। আমাদের একতার বিকল্প কোনো কিছু নাই। যে মানে অনেকে অনেকভাবে বলবে যে এই গ্রুপ সেই গ্রুপ, ভাই আমরা কোনো গ্রুপ বুঝি না। আমরা আমাদের শ্রমিকের সাথে যে আন্দোলনে ডাক দেবে আমরা তাদের পক্ষে আছি। আপনারা এখানে যারা আছেন আমরা দায়িত্ব নিয়ে ফেল হয়েছি ভাই, আমি ফেল হয়েছি, অনেকেই ফেল হয়েছে। আপনারা যদি কেউ দায়িত্ব নিয়ে, এই আজকে বইলা গেলাম এখানে সভাপতি আছে, আমরা কেন্দ্রীয় কমিটির অনেকে আছি, যদি দায়িত্ব নিয়ে XYZ যে সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে যদি আপনারা মিলাইতে পারেন আমরা ওয়েলকাম, আমরা সবসময় রাজি আছি, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নাই। পরিশেষে আমি এই কথাটাই বলে আমার বক্তব্য এখানে শেষ করব যে শ্রমিকের আন্দোলন একদিনে শেষ হয় না, এটা সম্ভব না। সেই 1918 সাল থেকে শ্রমিকের আন্দোলন শুরু। আপনি ধরেন স্থায়ী হলেন, তবু আপনার আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ কি, শ্রমিকের সুখ দুঃখ চাওয়া পাওয়া অনেক কিছু থাকে। স্থায়ী হইলেই যে আপনার চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে না, স্থায়ী হইলেও চাওয়া পাওয়া থাকে। শ্রমিকের আন্দোলন চলবে। আর দিন শেষে এই রফিক ভাই বা আমরা যারা পরিশ্রম করতেছি ভাই, আমরা এই দাসপ্রথা থেকে এই জাতির মুক্তি দিতে চাই। আমরা ওই স্বপ্ন দেখাতে হয়তো পারবো না, আপনাকে বলবো না যে কালকে আপনাদের স্থায়ী হয়ে যাবে, কালকে আপনারা সব পেয়ে যাবেন না। তবে হ্যাঁ, যদি আপনারা সুসংগঠিত হন, যদি আপনারা এই আমাদের 30 তারিখ আন্দোলন সফল করতে পারেন, অন্তত এতটুকু কথা দিতে পারি, এই বাংলার বুকে থেকে ঠিকাদারি দাসপ্রথা মুক্ত হবে, এইটা মুক্ত হবে। এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি আমাদের জনসমর্থন থাকে আপনার এই ঠিকাদার মুক্ত করতে পারবো। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে সবাইকে বলবো, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। ধন্যবাদ নাইম ভাইকে, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আসলে নাইম ভাইয়ের কথা সবই বাস্তব কথাগুলো বলছে। কথা আছে, ভয় পেয়ে না আধারে, আলো আছে আরামে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়াবে। এখন আমরা যদি না উঠে দাঁড়াই তাহলে তো জীবনে অন্ধকার পালাবে না, আমার ভেতরে ভয় থাকবে। আর একটা বিষয় হলো যে আমার লোক হলো 6 লাখ গোটা বাংলাদেশে, কিন্তু আমি শাহবাগে যদি 50,000 লোক দাঁড়াতে না পারি তাহলে তো আমার দাবি আদায় হবে না। 50,000 লোক যদি দাঁড়াতে পারি, আমার একটা ধারণা সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে সরকারের টনক নড়ে যাবে। 3 ঘন্টা যদি ওখানে স্ট্যান্ড করা যায় 50,000 লোক, এর মধ্যে একটা কিছু হয়ে যাবে। তার নজির হলো এই যে আপনার ইবতেদায়ীর যে হুজুররা ছিল আউটসোর্সিং, মাত্র 2 ঘন্টার মধ্যে ওনাদের কাজ ওনারা ফয়সালা করে নিয়ে যেতে পারছে। কেন নিয়ে যেতে পারছে? গোটা বাংলাদেশের লোক যে যেখানে ছিল সবাই চলে আসছে। 2 ঘন্টা মনে করেন যে পুরো আন্দোলন যেভাবে চালানোর দরকার সেভাবে চালাইছি। আমাদের দুর্ভাগ্য কি, আমরা নেতৃত্ব দেওয়ার মতো একজন যোগ্য দূরদর্শী নেতা পাইছি, বাট আমরা মনে করি আমি না গেলে কি হবে, আমার তো একজন গেছে, এই করতে করতে লাস্টে দেখা যায় কেউ আসে না। এই জন্য দুপুর পর্যন্ত মোটামুটি মনে হয় যে আজকে আমরা স্ট্যান্ড করব। আসরের আজান দিলে ভাই সবাই পালায়, পরে যায় দোষ হয় কি, কেন্দ্রীয় কমিটি ডাকে আমাদেরকে নিয়ে দাঁড়িয়ে পাঠাই দিল। আরে ভাই, লোকের দরকার আমার 50,000, লোক আছে হলো 5,000, ওখানে যদি রাত্রি যাপন করতে যাই অবস্থাটা কি হবে? যার কারণে বারবার আমাদের চিন্তা আমরা কিন্তু চেঞ্জ করতে হয়। তো আমি চাই, নাইম ভাই যে কথা বললো, তফসিল ঘোষণা হলে আমরা দাঁড়াতে পারবো না। পরবর্তী দিন কি হবে, আজকে যে দিন গেল এই দিন কি কালকে পাবো কিনা বলা মুশকিল। তো যেহেতু স্বৈরাচার পতনের এই মাস, আর একটা জিনিস দেখছেন, শুধু আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশে যতগুলো সংগঠন আছে রাজনৈতিক সংগঠন, সবগুলো সংগঠনের সাথে আমরা লিয়াজো করছি। শুধু আওয়ামী লীগ বাদ দিয়ে ঐক্য পরিষদ সব সংগঠনের সাথে লিয়াজো করছি। জামাত বলেন, আপনার হলো যে চরমোনাই বলেন, এনসিপি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, বামপন্থী বলেন, ডানপন্থী বলেন, আমরা কোন ঐক্য কল্যাণ পরিষদের মতো কোন একটা রাজনীতিক এক নেতার পেছনে আটকে নেই। আমরা কথা আটকে নাই, কারণ আমরা কারো কাছে দায়বদ্ধ না, আমরা আমাদের চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি। কারণ দিন শেষে আমাদের সবারই দরকার, কার মাধ্যমে কাজ হবে এটা বলা মুশকিল। যার কারণে আমরা কারো কাছে আটকানো নাই। আমরা মনে করি আমাদের শক্তি হলো সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী ভাই ও বোনেরা, এরাই হলো আমাদের মূল শক্তি। কোন রাজনীতিক নেতার দ্বারাই আমাদের এই দাবি বাস্তবায়ন হবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা যদি পূর্ণ সাপোর্ট দিয়ে আমাদের সাথে আসে, এটা বাস্তবায়ন করা সহজ। 17 বছর, হ্যাঁ 17 বছর বিভিন্ন দল, 63 দল বলেন, 63 দল বলেন, 64 দল বলেন, 17 বছর শুধু প্ল্যান করছে, ব্যর্থ হয়েছে, আবার প্ল্যান করছে, ঘুরে দাঁড়াইছে।
আমরা সেই প্ল্যান করতেছি, ঘুরে দাঁড়াচ্ছি। এমন দিন আসবে বাংলাদেশে, আমি এই কথা আরো বহুদিন বলছি, এই আউটসোর্সিং দাসপ্রথা এমন একটি সূর্য উঠবে, দাসপ্রথা বিলুপ্ত হবে। হয়তো আমাদের দ্বারাই নাও হইতে পারে, কারো না কারো দ্বারাই হবে, কিন্তু আমরা ওসিলা মাত্র হতে পারি। আপনার দ্বারাই হোক, আমরা এটা মানি, আপনার দ্বারাই হোক, আসুন আমরা আপনাকেই নেতা মানে আমরা আন্দোলন করব। এই পর্যায়ে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি, আজকে মিটিং করার জন্য সুদূর সিরাজগঞ্জ থেকে আসছে একজন সাংগঠনিক প্রেমী মানুষ, সারাক্ষণ আউটসোর্সিং নিয়ে ভাবে, আমার প্রিয় বড় ভাই জনাব রফিকুল ইসলাম রফিক ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, আজকের এই মিটিং এর প্রধান অতিথি রফিকুল ইসলাম রফিক ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ। আরে না, আমি উঠে দাঁড়াবো, না না সবাই বসে, সমস্যা নাই, সবাই বসে, আমি এদিকে দাঁড়াই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এবং আমার কথাগুলো সম্ভবত ভার্চুয়ালি যাচ্ছে, যারা দেখছেন ভার্চুয়ালি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এবং আগারগাঁ জোনের যে সকল ভাইরা দায়িত্ব নিয়ে আজকে এত সুন্দর একটা আয়োজন করেছেন, প্রথমত আপনাদেরকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই একটা উদ্দেশ্য নিয়ে আজকে এখানে বসেছেন। আমার মনে হয় যে 30 তারিখ অর্থাৎ 30শে আগস্ট আমরা যে মহাসমাবেশের ঘোষণা দিয়েছি, আপনারা সবাই সেই সমাবেশটাকে কিভাবে সফল করা যায় সেই ব্যাপারে আলোচনা করার জন্যই হয়তো আমরা এখানে সমবেত হয়েছি। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের মতো করে হয়তো বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান তারা নিজেরা আলোচনা করে সংগঠিত হচ্ছেন, এটা আমি বিশ্বাস করি। আমরা ইতিমধ্যেই বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, অনুরোধ করেছি, আহ্বান জানিয়েছি যে আপনার নিজ নিজ প্রতিষ্ঠানে সকলে একত্রিত থাকবেন, সমবেত হবেন এবং সকলে সবার সাথে আলোচনা করে একটা মেন্টালিটি এমন ভাবে তৈরি করবেন যেন 30 তারিখের প্রোগ্রামকে সফল করা যায়। যাই হোক, আমি একদম সরাসরি পয়েন্টে যাচ্ছি, পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে চাই। প্রথমত হচ্ছে আজকের আলোচনায় প্রথমে যে বিষয়টি আপনারা উপস্থাপন করেছেন যে সেটি হচ্ছে বাংলাদেশে আউটসোর্সিং ডেইলি বেসিক এবং প্রকল্পের ভাই বোনদের ভাগ্য পরিবর্তনের জন্য কয়েকটি সংগঠন নেতৃত্ব দেয়। আপনারা এখানে অনেকে প্রশ্ন করেছেন যে আমরা আরেকটি সংগঠন যেটা আছে কল্যাণ পরিষদ, তাদেরকে একত্রিত করে আমরা আন্দোলন করতে পারি কিনা। কাইন্ডের ইনফরমেশন একদম বাংলাদেশের যারাই দেখছেন আমার লাইভে যাচ্ছে কথাগুলো, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশে আসলে কতগুলো সংগঠন সেই আউটসোর্সিং ডেইলি বেসিক এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদের ভাগ্য পরিবর্তন জন্য এই মুহূর্তে কাজ করছে। তা আমি প্রথমেই বলতে চাই, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ যেভাবে কাজ করছে, কল্যাণ পরিষদ কাজ করছে, ডেইলি বেসিকদের আরেকটা সংগঠন আছে তারা কাজ করছে, পাশাপাশি প্রকল্পে যারা আছে প্রকল্পের কিন্তু আলাদা একটা সংগঠন আছে। শুধুমাত্র যে কল্যাণ পরিষদকে আমরা সাথে নিচ্ছি না বা আমরা আলাদা সংগঠন করে আন্দোলন করছি বিষয়টা এমন না। এই কর্মচারীদের ভাগ্য পরিবর্তন করার জন্য সর্বমোট 4টা এবং আরেকটি প্রতিষ্ঠান যেটা আছে সেটাও সর্ববৃহৎ প্রতিষ্ঠান দপ্তরি কাম প্রহরী ভাইদের আরেকটি সংগঠন আছে। আপনারা জানেন আমরা প্রত্যেকটা সংগঠনের প্রতি সমান শ্রদ্ধা এবং সম্মান আমরা জানাই। সেই জায়গা থেকে আপনারা জানেন ইতিমধ্যেই দপ্তরি কাম প্রহরীরা মাঠে ছিল দীর্ঘদিন যাবত, এখনো আছে। প্রকল্পের ভাইরা কিন্তু এই মুহূর্তে মাঠে নাই, কিন্তু আদালতে আছে। পাশাপাশি ডেইলি বেসিকের ভাইরাও কিন্তু মাঠে আছে। সাথে সাথে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আন্দোলনমুখী সংগঠন এবং তারা বিশ্বাস করে এবং আমরা বিশ্বাস করি যে একমাত্র রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আমাদের দাবি আদায় হতে পারে। এই আন্দোলনের সাথে কল্যাণ পরিষদে একত্রিত হতে চায়, কিন্তু কিছু মানুষের কারণে হয়তো তারা একত্রিত হতে পারছে না বলে আমার যেটা বিশ্বাস। কারণ অনেকবার আমি আমার কথাগুলো লাইভে যাচ্ছে, আমি একদম খোলামেলা কথা বলা দরকার। আমি ব্যক্তিগতভাবে অনেকবার কল্যাণ পরিষদের সভাপতি আনিস ভাইয়ের সাথে কথা বলেছি, ফিজিক্যালি কথা বলেছি, ফোনে কথা বলেছি এবং ওনাকে আমন্ত্রণ জানিয়েছি একত্রিত হয়ে বসে আমরা আমাদের আন্দোলন সংগ্রামগুলো সফল করার জন্য। সাথে সাথে ডেইলি বেসিকদেরকে আমার প্রস্তাব দিচ্ছি, পাশাপাশি আমরা সকল সংগঠনকে অর্থাৎ 4-5টা সংগঠন যারা আছে সবাই মিলেই আমরা এই কাজগুলো করতে চাই, আন্দোলন সংগ্রাম করতে চাই। আমরা এককভাবে এই আন্দোলন সংগ্রাম করে সফল হবো আমরা এরকম মনে করি না। আমরা মনে করি যে সকল শ্রমজীবী মানুষের পক্ষে যারা কাজ করছেন তাদের উচিত
এই মুহূর্তে এই ক্রিটিক্যাল সিচুয়েশনে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে এখন আন্দোলন সংগ্রাম করার, আমরা মনে করি এখনো যদি আপনারা মনে করেন যে শুধুমাত্র টেবিলে বসে আলোচনা করে আপনারা সমস্যার সমাধান করবেন, আর 2 মাস চলে যাওয়ার পরে যদি সমস্যার সমাধান না হয়, তখন না পারবেন টেবিলে আলোচনা করার জন্য, আর না পারবেন রাজপথে দাঁড়ানোর জন্য। নেতা কাকে বলে? আমি একটু লম্বা সময় নিচ্ছি, কারণ এই কথাগুলো আলোচনা করা দরকার। নেতা কাকে বলে? নেতা হচ্ছে যে অনুমান করে বলতে পারবো যে এই যে বিল্ডিং আমরা এখন আছি হয়তো নির্বাচন কমিশন ভবনের পশ্চিম পাশে, এই নির্বাচন কমিশন ভবনের পূর্ব পাশে আসলে কি থাকতে পারে বা কি ঘটতে পারে, এইটা যে মানে সঠিকভাবে অনুমান করতে পারবে সে হচ্ছে নেতা। আর একটু পরিষ্কার করে বলি, আগামী যে খুব ভালোভাবে অনুধাবন করতে পারবো বা চিন্তা করতে পারবো, যার চিন্তা শক্তি ভালো, সে হচ্ছে প্রকৃতি। আমরা যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছি, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, যারা নেতা হয়ে বসে আছেন আজকে, আপনাদেরকে অনুরোধ করব যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এখন পর্যন্ত রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করতে পারছি, কারণ সরকার আমাদের বিপক্ষ অবস্থান নেয়নি। যদি কালকে সরকার আমাদের বিপক্ষ অবস্থান নেয়, তাহলে এই সংগঠন কিন্তু 2020 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এইভাবে কিন্তু আন্দোলন সংগ্রাম রাজপথে করাতে পারে নাই। কেন পারে নাই? তখন একটা সেটেল গভর্নমেন্ট ছিল, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, সেই পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে রাজপথে অবস্থান নিতে দেয় নাই। এটা প্রমাণ করে কোনটা? প্রমাণ করে যে সরকার যদি আপনাদের বিপরীতে চলে যায়, আপনারা আন্দোলন করতে পারবেন না। অতএব এখন একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে এবং সহনশীল অবস্থায় কিন্তু দেশের প্রশাসক যারা আছে, যারা প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছে, তারা কিন্তু সহনশীল পর্যায়ে আছে। এই জন্য কিন্তু আমরা আমাদের দাবি দাওয়াগুলো সরকারের কাছে উপস্থাপন করতে পারছি, সরকারের কাছে টেবিল টু টেবিল আমরা আলোচনা করতে পারছি, মিটিং করতে পারছি। কিন্তু যদি আজ থেকে 6 মাস পরেই একটা সেটেল গভর্নমেন্ট চলে আসে, যে আসুক, সেখানে আপনার জামাত আসুক, এনসিপি আসুক, বিএনপি আসুক, যে আসুক, আমরা কিন্তু অতীতের যে অভিজ্ঞতা, সেখান থেকে আমরা বলতে পারি আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম নিয়ে রাজপথে দাঁড়িয়ে কিন্তু আমরা কঠোর আন্দোলন কিন্তু আমরা করতে পারবো না। এটা কিন্তু বাস্তবতা। তো এইটা যদি আপনার মধ্যে এতটুকু বোঝার ক্ষমতা না থাকে, আপনি যদি এতটুকু বুঝেও না বোঝার ভান করেন, আপনি যদি মনে করেন টেবিলে বসে আপনি আন্দোলন সংগ্রাম সফল করবেন, দাবি আদায় করবেন, তাহলে আমরা বিশ্বাস করি যে আপনারা অবশ্যই ভুল করছেন। আপনারা যদি প্রকৃত নেতা হয়ে থাকেন, মানুষের জন্য যদি কল্যাণকর কাজ করতে চান, আজকে লাইভের মাধ্যমে ঘোষণা দিচ্ছি, আপনারা আসেন। আন্দোলন সংগ্রাম কমিটি আমরা গঠন করব। সংগঠন 10টা রাখতে পারে, 20টা রাখতে পারে। আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটি গঠন করব। যদি চান, আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটির সভাপতি আনিস ভাই দিতে রাজি আছে। আমি ঐক্যপরিষদের পক্ষ থেকে বলি, আন্দোলন সংগ্রাম পরিচালনার সভাপতি আনিস ভাই যদি হতে চায়, আমরা তাকে সভাপতি করে আন্দোলন করতে চাই, কিন্তু আমরা আন্দোলন চাই। আমরা আন্দোলন করে এই মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আজকে আমাদের কষ্ট হয়, ঠাকুরগাঁতে 35 জন কর্মচারী বিনা কারণে কোনো অপরাধ নাই চাকরি চলে গেছে। অসংখ্য প্রতিষ্ঠানে চাকরি চলে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে। আজকে আপনার নেত্রকোণে অসংখ্য মানুষের চাকরি চলে গেছে। হাজার হাজার প্রতিষ্ঠানে বেতন বাকি, শত শত প্রতিষ্ঠান থেকে ফোন দিয়ে আমাদের কান্নাকাটি করে। তো আমরা যদি এখন এই মুহূর্তে সবাই একত্রিত আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায় করতে না পারি, তাহলে এই মানুষগুলো যদি চাকরি চলে যায়, বেতন যদি না পায়, এর জন্য সকল দায় দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। আমরা তাদেরকে স্বপ্ন দেখিয়েছি, স্বপ্ন দেখা বন্ধ ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন স্বপ্ন দেখানো শুরু করছেন, তখন সেই স্বপ্নটাকে সর্বাত্মক চেষ্টা করে বাস্তবায়নের জন্য আপনাদেরকে মাঠে ঝাঁপাইতে হবে, কাজ করতে হবে। আপনারা অনেকে প্রশ্ন করেছেন ঐক্য পরিষদ কেন গঠন করা হয়েছে। আমার মনে একটু বলা দরকার, তাছাড়া মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। আমরা যখন আন্দোলন সংগ্রাম মাঠে চাই, মাঠে আন্দোলন করতে হবে, ওনারা বললেন যে আমরা মাঠে আন্দোলন করতে চাই না। আমরা বাধ্য হলাম মাঠে আন্দোলন দেওয়ার জন্য। আমরা মাঠে আন্দোলন দিলাম, ওনারা কি করলেন, থানায় গিয়ে জিডি করলেন যে এই সংক্রান্ত আন্দোলন আমাদের না, এর জন্য আমরা রেসপন্সিবল না, এখানে কোনো কিছু ঘটলে এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। থানা থেকে আমাদেরকে বললেন যে আপনারা আন্দোলন করতে পারবেন না। কেন? এই যে অমুক সংগঠনের প্রেসিডেন্ট বলছে, লিখিত দিছে যে এটা তাদের আন্দোলন না, অতএব আপনারা এই প্যাডে আন্দোলন করতে পারবেন না, এই ব্যানারে। আমরা যদি সেই দিন দাঁড়িয়ে এই দূরদর্শী সিদ্ধান্ত না নিতাম, বাংলাদেশ আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদ যদি প্রতিষ্ঠিত না হইতো, তাহলে যে আজকে আমরা এখানে যে বসে স্বপ্ন দেখছি আন্দোলন সংগ্রামের, এই স্বপ্ন আপনারা আমরা গিয়ে দেখতে পারতাম না। আন্দোলন সংগ্রাম মাঠে করানোর জন্য, মানুষের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য, আপনাদের দাবি আদায় করার জন্য বাংলাদেশ আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে।
কিন্তু শুধুমাত্র বাংলাদেশ আলোচনা কর্মসূচি ঐক্য পরিষদই রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করবে, নেতৃত্ব দেবে, নেতা হবে, আমরা এটা মনে করি না। আমি আগে ঘোষণা দিচ্ছি, আপনারা আসেন, আসলে আপনারা যদি আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটির প্রেসিডেন্ট হতে চান, আমরা সেই জায়গা ছাড় দিতে রাজি আছি, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আপনারা বলবেন যে আপনারা আন্দোলন করবেন না, আবার বলবেন আন্দোলন করবেন, কিন্তু একত্রিত হবেন না, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত দুঃখজনক। অতএব সারা বাংলাদেশ থেকে অনেকেই প্রশ্ন করেন ভাই একত্রিত আন্দোলন করলে ভালো। এখন যদি কেউ না হয় রাজি, আপনাদের সাথে আসলো না বা আমাদের সাথে আসলো না, আমরা কি তাকে জোর করে নিয়ে আসতে পারবো? জোর করে নিয়ে আসতে পারবো না। আমাদের আন্দোলন চলবে। আপনারা যারা সাধারণ কর্মচারী আছেন, আপনাদের উচিত যারা আন্দোলনমুখী সংগঠন, যারা আপনাদের দাবি নিয়ে কাজ করছে, তাদের পাশে থাকা এবং অন্য সংগঠনগুলোকে বাধ্য করা আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য। এইটা হচ্ছে আপনাদের সাধারণ কর্মচারী যারা, তাদের কাজ। তো আজকে আগারগাঁ কেন্দ্রিক আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোন মিটিং হলো। এখানে ইতিমধ্যে আপনারা 18 থেকে 19টা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের আজকে থেকেই এই 30 তারিখের আন্দোলন কর্মসূচিকে সফল করার জন্য আমাদের আনুষ্ঠানিক যে প্রস্তুতি, এই আনুষ্ঠানিক